আমরা যখন ডিউরেশন দেখি, সো দুই ধরনের ডিউরেশন আমরা দেখেছি। একটা হচ্ছে আমাদের সে ম্যাকিওলা ডিউরেশন, আর অন্যদিকে আমরা দেখেছি মডিফাইড ডিউরেশন। ঠিক আছে, আচ্ছা। সো ম্যাকিওলা ডিউরেশনের যে ডেফিনিশনটা, সেটা হচ্ছে ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইয়ার্স। ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইয়ার্স। এখন এটা বলতে ওয়েটটা কিসে? ওয়েটটা হচ্ছে, আমরা একটু উদাহরণ দিয়ে বুঝবো। ধরেন সে একটা বন্ড নেই আমরা, সে ম্যাচিউরিটি 5 ইয়ার। ওকে, ফর দ্য সিম্পলিসিটি আমরা ধরে নিচ্ছি বন্ডটা অ্যানুয়াল কুপন। সো 5 ইয়ার অ্যানুয়াল কুপন বন্ড, ধরে নিচ্ছি কুপনটা 10%, অ্যান্ড সো কুপন 10%, অ্যান্ড ধরে নিচ্ছি YTM is 12%। সো সেক্ষেত্রে আমরা জানি বন্ডটা ডিসকাউন্টেড রেট হবে, যেহেতু YTM ইজ হায়ার দেন হচ্ছে কুপন। তো আমরা এই বন্ডটার যদি আমরা টাইমটা দেখি, তাহলে টাইম হচ্ছে 1, 2, 3, 4, 5, 5 ইয়ার বন্ড। দেন আমরা দেখব ক্যাশ ফ্লো। সো ক্যাশ ফ্লো হচ্ছে, প্রথম বছরে আমার ক্যাশ ফ্লো হচ্ছে 100 টাকায় 10 টাকা, দ্বিতীয় বছরে 10 টাকা, তৃতীয় বছরে 10 টাকা, চতুর্থ বছরে 10 টাকা, পঞ্চম বছরে এসে 110 টাকা। সো নাও আমরা এই যে ক্যাশ ফ্লোটা আসলো, এখন আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো নিব। সো ক্যাশ ফ্লো কত হবে? 10 ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালুটা যদি বের করি, 1 প্লাস আমার YTM হচ্ছে 12%, 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 1। সেকেন্ডটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 2, অ্যান্ড সো অন। এভাবে করে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোটা পাবো। অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু সব ক্যাশ ফ্লো গুলোকে যদি আমরা সাম করি, সামেশন অফ প্রেজেন্ট ভ্যালু, এটাই তো অ্যাকচুয়ালি ইকুয়াল টু প্রাইস, তাই না? ওকে, এখন আমরা ওয়েট নিব। আমরা এখন যেটা করব, ওয়েট নিব। ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইয়ার্স যেহেতু, তাহলে ওয়েট নিব। ওয়েটটা কি হবে? ওয়েটটা হবে এই যে ক্যাশ ফ্লোটা, এই ক্যাশ ফ্লোটা ডিভাইডেড বাই, আমরা বললাম প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো 1 ডিভাইডেড বাই সামেশন অফ দ্য প্রেজেন্ট ভ্যালু, মানে হচ্ছে প্রাইসটা আর কি। সিমিলারলি এখানে একটা ওয়েট পাবো, এখানে একটা ওয়েট পাবো, এখানে একটা ওয়েট পাবো, এখানে একটা ওয়েট পাবো। যেহেতু ফাইনাল ক্যাশ ফ্লোটা সবচেয়ে বেশি, সেহেতু ফাইনাল ক্যাশ ফ্লোটা প্রেজেন্ট ভ্যালু সবচেয়ে বেশি হবে, সেহেতু এটার ওয়েটটাও সবচেয়ে বেশি হবে। আর সবগুলো ওয়েট যোগ করলে তো 1 হয়, তাই না? সো ওয়েটটা নিতে হবে প্রেজেন্ট ভ্যালু, মানে ক্যাশ ফ্লোর ওয়েট না, মানে প্রেজেন্ট না, ভ্যালু অফ প্রেজেন্ট ওটা ভ্যালু অফ নিতে ক্যাশ ফ্লোর ওয়েট। ঠিক আছে, এখন নাও আমরা এখানে কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3, কলাম নাম্বার 4, কলাম নাম্বার 5 এসে আমরা কি করব? এই যে ওয়েটটা আর এই যে টাইমটা, সেটা গুণ করব। ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স 1, 2, 3, 4, 5, 5 পর্যন্ত। তাহলে সবচেয়ে বেশি ওয়েট কোথায়? নাম্বার লাস্টটাতে। লাস্ট। তাহলে 5 নাম্বার ইয়ার্সটা সবচেয়ে বেশি ওয়েট পাবে। যে কারণে এইটা সাম যখন আমরা ওয়েট, আমরা যখন এই নাম্বার 4 কলামের সাথে নাম্বার 1 কলাম গুণ করব, সো সবচেয়ে বেশি থাকবে তো 5 নাম্বার ইয়ারটার যে প্রেজেন্ট ভ্যালুটা, যে ওয়েটটা। সো আলটিমেটলি 5 এর ওয়েটটা সবচেয়ে বেশি থাকবে। সো ওয়েটেড এভারেজ যখন আমরা যোগ, মানে এইগুলো সব যোগ করব, গুণ করার পর সবগুলো যোগ করব, সেটা 5-এর কাছাকাছি হবে, যেহেতু 5-এর ওয়েটটা সবচেয়ে বেশি। 10 বছরের বন্ড হলে 10-এর কাছাকাছি হইতো, কারণ 10-এর ওয়েটটা সবচেয়ে বেশি, মানে ওইদিকে টেনে নিচ্ছে যেহেতু ওটার ওয়েটটা বেশি আর কি। তো এভাবে করে আমি এই যে এখানে সামটা পাবো, সবগুলো ওয়েটের সাথে তাদের রেসপেক্টিভ ইয়ার গুণ করে আমি তারপরে সেগুলোকে সাম করলাম, যেটা পাবো এটাই হচ্ছে ম্যাকিওলা ডিউরেশন।
সো এই ম্যাকিউলার ডিউরেশন যেটা মিন করে সেটা হচ্ছে যে এটা নাম্বার অফ ইয়ার্স হবে। মনে করেন ম্যাকিউলার ডিউরেশন আসলো ফর এক্সাম্পল 3.5 আসলো, সো আমরা বলবো 3.5 ইয়ার্স। সো তার মানে হচ্ছে আমরা যদি এই বন্ডটা 3.5 ইয়ার্স হোল্ড করি, আমরা যদি এই বন্ডটা 3.5 ইয়ার্স হোল্ড করি, তাহলে আমরা আমরা যখন একটা বন্ড হোল্ড করি, ইন্টারেস্ট বাড়লে বন্ডের মার্কেট প্রাইস কমে যায়, কিন্তু ইন্টারেস্ট বাড়লে আমরা এই যে কুপন গুলো পাচ্ছি সেই ক্যাশ ফ্লো গুলোকে আমরা হায়ার রেটে রিইনভেস্ট করতে পারি। সো ইন্টারেস্ট বাড়লে তাহলে রিইনভেস্টমেন্ট হায়ার রেটে করতে পারাটা আমার জন্য পজিটিভ, কিন্তু মার্কেট প্রাইস কমে যাওয়াটা আমার জন্য নেগেটিভ। তার মানে দুইটা জিনিস দুই দিকে যাচ্ছে, মার্কেট প্রাইসের যে রিস্কটা আর রিইনভেস্টমেন্টের যে রিস্কটা একটা এটার সাথে অপোজিট হচ্ছে। সিমিলারলি ইন্টারেস্ট যখন কমে যায় তখন মার্কেট প্রাইস বেড়ে যায়, হুইচ ইজ পজিটিভ ফর মি অ্যাজ এন ইনভেস্টর, বাট লোয়ার রেটের কারণে ক্যাশ ফ্লো গুলোকে আমার লোয়ার রেটে রিইনভেস্টমেন্ট করতে হবে। সো আলটিমেটলি রিইনভেস্টমেন্ট আমার জন্য নেগেটিভ হচ্ছে। তো এখন 3.5 ইয়ার্স পর্যন্ত হোল্ড করলে, যদি ম্যাকুলার ডিউরেশন 3.5 হয় ধরে নিচ্ছি, তাহলে 3.5 ইয়ার্স মানে ম্যাকুলার ডিউরেশন এই নাম্বার অফ ইয়ার্স যদি আমরা হোল্ড করি বন্ডটা, তাহলে রিইনভেস্টমেন্ট রিস্ক এন্ড প্রাইস রিস্ক দুইটা একটা একটাকে এক্স্যাক্টলি অফসেট করবে। তো আমরা এই যে বলি যে ইন্টারেস্ট বাড়ুক আর কমুক, একদিকে রিইনভেস্টমেন্ট রিস্ক পজিটিভ আর এদিকে মার্কেট প্রাইস রিস্ক নেগেটিভ, আবার মার্কেট প্রাইস রিস্ক পজিটিভ, রিইনভেস্টমেন্ট রিস্ক নেগেটিভ। তো এইটা একটা একটাকে যেটা ডমিনেট করবে সেটা দ্বারা এফেক্টেড হবে। কিন্তু 3.5 ইয়ার্স হোল্ড করলে রিইনভেস্টমেন্ট রিস্কের কারণে আমার যে লাভ বা লস আর মার্কেট প্রাইসের কারণে যে লাভ বা লস একটা এটাকে অফসেট করবে, দুইটা বিপরীতমুখী কিন্তু ম্যাগনিটিউডটা সমান হবে। সো এই ইন্ডিকেশনটা আমরা পাই ম্যাকুলার ডিউরেশন থেকে। দেন ম্যাকুলার ডিউরেশন ডিভাইডেড বাই 1 প্লাস পিরিয়ডিক ইল্ড, ডিম্যাক ম্যাকুলার ডিউরেশন ডিভাইডেড বাই 1 প্লাস পিরিয়ডিক ইল্ড। এখানে যেহেতু আপনার অ্যানুয়াল কুপন, তাহলে পিরিয়ডিক ইল্ড তো ওয়াইটিএম যেটা ওইটাই, সো 1 প্লাস ওয়াইটিএম এ ভাগ করলে আমরা পেয়ে যাব ডি মড বা মডিফাইড ডিউরেশন। সো মডিফাইড ডিউরেশন যেটা মডিফাইড ডিউরেশন মিন করে 100 বেসিস পয়েন্ট চেঞ্জ ইল্ড হলে বন্ডের প্রাইস অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট চেঞ্জ হবে। সো ইল্ড চেঞ্জটা অ্যাবসোলুট কত 100 বেসিস পয়েন্ট, আর বন্ডের প্রাইস চেঞ্জটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। সো যদি এরকম হয়, সে ফর এক্সাম্পল মডিফাইড ডিউরেশন আমরা পেলাম 3.2 ফর এক্সাম্পল, তার মানে হচ্ছে ইল্ড 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে বন্ডের প্রাইস 3.2% চেঞ্জ হবে, হুইচ মিনস মনে করুন বন্ডের মার্কেট প্রাইস 100 টাকা, তার মানে ইল্ড যদি 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হয় মানে 1% চেঞ্জ হয়, তাহলে এই বন্ডের প্রাইস 3.2% চেঞ্জ হবে। ইল্ড বাড়লে বন্ডের প্রাইস কমে, ইল্ড কমলে বন্ড প্রাইস বাড়ে। সো ইল্ড বাড়লে বন্ডের প্রাইস 3.2% কমবে অ্যাপ্রক্সিমেটলি, ইল্ড কমলে বন্ডের প্রাইস 3.2% বাড়বে অ্যাপ্রক্সিমেটলি। অ্যাকচুয়ালি তো একটু বেশি বাড়ে, কারণ এটা তো লিনিয়ার না, বন্ডের প্রাইসের সাথে যে ইল্ডের রিলেশনশিপটা সেটা তো লিনিয়ার না, সেটা তো কনভেক্স ইন নেচার। এরকম সেরকম যদি হয়, সো আলটিমেটলি ইল্ডটা মনে করেন এই পয়েন্টে আছে, তখন আমরা কি করি ম্যাথমেটিক্যালি এই পয়েন্ট থেকে এই বন্ডের প্রাইস ইল্ডের যে কার্ভটা সেখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, ড্র করে এই পয়েন্টটা পাবো। এই পয়েন্টে আমরা একটা এমন একটা লাইন ড্র করবো এই পয়েন্টের সাথে ট্যানজেন্ট, ওই পয়েন্টের ওই ট্যানজেন্ট লাইনের যে স্লোপ, সো একটা লিনিয়ার লাইনে প্রত্যেকটা পয়েন্টের স্লোপ সেম, সো আলটিমেটলি এই লাইনটার যে স্লোপ ওটাই হবে আলটিমেটলি মডিফাইড ডিউরেশন। সো এভাবে ম্যাথমেটিক্যালি বের করা যায় বা এভাবে গ্রাফিক্যালি বের করা যায়। সো খেয়াল করে দেখেন এখানে একটু ডিফারেন্স আছে, এখানেও একটু ডিফারেন্স আছে। সো ওই লাইনটা দিয়ে মডিফাইড ডিউরেশন মিন করছে, লিনিয়ার লাইনটা দিয়ে, কিন্তু অ্যাকচুয়াল বন্ডের সাথে প্রাইসের চেঞ্জ যেহেতু কনভেক্স, সো যে কারণে মডিফাইড ডিউরেশনটা অ্যাপ্রক্সিমেট একটা নাম্বার দিচ্ছে, এক্স্যাক্টলি এক্স্যাক্ট প্রাইস চেঞ্জটা মডিফাইড ডিউরেশন বলতে পারে না, এটা অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ প্রাইস চেঞ্জটা বলতে পারে। অ্যাকচুয়াল চেঞ্জটা একটু ডিফারেন্ট হয়। দুই ক্ষেত্রেই দেখেন লিনিয়ার লাইনের উপরে বন্ডের প্রাইস, তার মানে আমরা যা এস্টিমেট করবো বন্ডের প্রাইসটা তার চেয়ে একটু বেশি হবে। এইটা যদি ইল্ডটা অল্প চেঞ্জ হয়, মনে করেন এতটুকু চেঞ্জ হয়েছে, তাহলে দেখেন ওই
কনভেক্স লাইনটা আর লিনিয়ার লাইনটার মধ্যে গ্যাপটা খুবই কম। সো ইল্ড চেঞ্জটা যদি অল্প হয় তখন মডিফাইড ডিউরেশনটা অ্যাপ্রক্সিমেশন যেটা করে সেটা মোটামুটি ভালো অ্যাপ্রক্সিমেশন করতে পারে। কিন্তু ইল্ডের চেঞ্জ যদি লার্জ হয়, দেখেন গ্যাপটা অনেক বেড়ে গিয়েছে, তখন মডিফাইড ডিউরেশন অত ভালো কাজ করতে পারে না। মডিফাইড ডিউরেশনের সাথে তখন আমাদেরকে কনভেক্সিটি দেখতে হয়। যাই হোক, সো মূল আইডিয়া যেটা জানতে চেয়েছেন যে মডিফাইড ডিউরেশন দিয়ে আমরা কি মিন করি। সো মডিফাইড ডিউরেশন দিয়ে আমরা মিন করি যে ইল্ড যদি 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হয় তাহলে বন্ডের প্রাইস অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট চেঞ্জ হবে সেই জিনিসটাকে এক্সপ্লেইন করে মডিফাইড